শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এই প্রত্যাশা করছি। কোভিড-19 ভয়াবহ পরিস্থিতিতে তোমরা পরিবারের সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্তমান সরকার প্রধান অত্যন্ত আন্তরিকতার সহিত তোমাদের লেখাপড়ার কার্যক্রম যাতে ঘরে বসে চালিয়ে যেতে পারো সেটাই হাতে নিয়েছেন। তাই বর্তমান সরকারকে আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ তাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এবং সর্বোপরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেই সাবজেক্টটি তোমাদের বরাবরের মতো প্রতি মঙ্গলবার 11:30টায় নিয়ে আসছি, সেই সাবজেক্টটি হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743। 2016 প্রবিধান, চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনা হিসেবে রয়েছে আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। ফেসবুক লাইভ আজকে এটা 24তম ক্লাস, তারিখ 10/11/2020। আজকে তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। অষ্টম অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমারের কার্যনীতি এই অধ্যায়ের উপর তোমাদের আজকে আমি আলোকপাত করব। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ। তাহলে আর দেরি না করে আমরা পড়ায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠ শেষে যা পারবে: 1 নাম্বার ট্রান্সফরমারের সংজ্ঞা বলতে পারবে, 2 নাম্বার ট্রান্সফরমারের প্রকারভেদ ও ব্যবহার জানতে পারবে, 3 নাম্বার ট্রান্সফরমারের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, 4 নাম্বার ট্রান্সফরমারের ইএমএফ এর সমীকরণ নির্ণয় করতে পারবে, 5 নাম্বার ট্রান্সফরমারের ভোল্টেজ ও কারেন্ট রেশিও নির্ণয় করতে পারবে, 6 নম্বর ট্রান্সফরমারের বিভিন্ন অপচয়ের তালিকা নির্ণয় করতে পারবে, 7 নাম্বার ট্রান্সফরমারের কোর ও কপার লসের প্রভাব আলোচনা করতে পারবে এবং 8 নাম্বার ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনের সমীকরণ ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রান্সফরমারের সংজ্ঞায় দেখি কি আছে। ট্রান্সফরমার একটি স্থির ডিভাইস, অর্থাৎ এর ভিতরে কোনো কিছু ঘুরবে না, যার সাহায্যে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি কোনো পরিবর্তন না করে বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে এক সার্কিট হতে আরেক সার্কিটে পাওয়ার বা এনার্জি স্থানান্তরিত হয়। অর্থাৎ এই সার্কিটের সাথে এই সার্কিটের কোনো বৈদ্যুতিক সংযোগ নাই। এই সার্কিটের যদি আমি সাপ্লাই দিই, তাহলে এখানে যে পাওয়ার, এই পাওয়ারটা এই সার্কিটে স্থানান্তর হবে। তাহলে আমার পরিবর্তন হবে না কে? পাওয়ার এবং ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না। এবং ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্রের আলোকে এই কাজটা হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা ট্রান্সফরমারের একটা চিত্র অঙ্কন করেছি এবং এটা বুঝিয়েছি প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট, এটা বুঝিয়েছি মিউচুয়াল ফ্লাক্স, এটা হলো প্রাইমারি প্যাচ সংখ্যা এনপি, এটা হলো সেকেন্ডারি প্যাচ সংখ্যা, এটা হলো সেকেন্ডারি ভোল্টেজ, এটা হলো সেকেন্ডারি কারেন্ট, এটা হলো লোড। তাহলে ট্রান্সফরমার প্রথমত 4টি কাজ করে। একটা হলো সরবরাহ ভোল্টেজ কমায় বা বাড়ায়, ভোল্টেজ কমায় বা বাড়ায়, কারেন্ট কমায় বা বাড়ায়, বৈদ্যুতিক পাওয়ার বা এনার্জি সমান থাকে, ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। তাহলে এই 4টা যে কাজ করে সেটাই হলো ট্রান্সফরমার। ট্রান্সফরমার ভিতরে কোনো ঘূর্ণায়মান অংশ নেই, এই জন্য আমরা বলতে পারি বৈদ্যুতিক মেশিন যত আছে তার মধ্যে ট্রান্সফরমারের কর্মদক্ষতা অর্থাৎ দক্ষতা সবচাইতে বেশি, যেহেতু এখানে কোনো কিছু ঘূর্ণায়মান অংশ নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে ট্রান্সফরমারের কর্মদক্ষতা বেশি কেন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রান্সফরমারের প্রকারভেদটা জেনে নেই।
কার্যপ্রণালী অনুসারে ট্রান্সফরমার 3 প্রকার: স্টেপ আপ ট্রান্সফরমার, 2 স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং 1:1 বা একই অনুপাত ট্রান্সফরমার। গঠন অনুসারে ট্রান্সফরমার 3 প্রকার: কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। ব্যবহার বা প্রয়োগ অনুসারে আমরা বলতে পারি পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার এবং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার 2 প্রকার: একটা হলো কারেন্ট ট্রান্সফরমার, সংক্ষেপে বলি সিটি, আর একটা হলো পটেনশিয়াল ট্রান্সফরমার, এটাকে বলা হয় পিটি। শীতলীকরণ পদ্ধতি অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে, যেমন ন্যাচারাল স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং সিস্টেম, উচ্চ চাপ যুক্ত বাতাস দ্বারা কুলিং সিস্টেম, 3 নাম্বার তৌলে নিমজ্জিত সেলফ কুলিং সিস্টেম, 4 নাম্বার তৌলে নিমজ্জিত পানি দ্বারা কুলিং সিস্টেম, তারপরে 9 নাম্বার তৌলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং সিস্টেম এবং 6 নম্বর তৌলে নিমজ্জিত চাপযুক্ত ঠান্ডা তৌল দ্বারা কুলিং ট্রান্সফরমার। তাহলে শীতলীকরণের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। স্থাপনের উপর ভিত্তি করে ট্রান্সফরমার আবার আমরা বলতে পারি 4 প্রকার: একটা ইনডোর ট্রান্সফরমার, আউটডোর ট্রান্সফরমার, পোল মাউন্টেন ট্রান্সফরমার এবং আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে ট্রান্সফরমার 2 প্রকার: একটা অডিও ফ্রিকোয়েন্সি, একটা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। ফেজের সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সফরমার 2 প্রকার: একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং পলিফেজ ট্রান্সফরমার। তোমরা নিশ্চয়ই ট্রান্সফরমার প্রকারভেদ বুঝতে পেরেছ। ট্রান্সফরমার ব্যবহার: দূর দূরান্তে বৈদ্যুতিক পাওয়ার প্রেরণে নিম্নমানের ভোল্টেজকে অর্থাৎ কম ভোল্টেজকে প্রয়োজন অনুযায়ী উচ্চ মানের ভোল্টেজে পরিণত করার জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এতে বৈদ্যুতিক লাইনে পাওয়ার অপচয় কম হয়। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস। এই যে আমরা যে কত দূরে বিদ্যুৎ তৈরি হইতেছে সেই বিদ্যুৎটা আমরা বাসা বাড়িতে নিয়ে আসি, তাহলে যেই ইনস্ট্রুমেন্ট খুব প্রয়োজন তাহলে আমরা বুঝতে পারছি সেটা হলো ট্রান্সফরমার। অর্থাৎ নিম্ন ভোল্টেজকে বেশি ভোল্টেজে আনা হয়, বৈদ্যুতিক পাওয়ার অপচয়, লাইনের পাওয়ার অপচয় কম হয়। তাহলে এটা আমরা একটা ব্যবহার পেয়েছি। 2 নম্বর ট্রান্সমিশন লাইনের উচ্চ ভোল্টেজকে প্রয়োজন মতো নিম্নমানের ভোল্টেজে পরিণত করার জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তাহলে কি সুন্দর কথা, একটা হলো উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ, আবার নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ প্রয়োজন অনুযায়ী। 3 নাম্বার ডিস্ট্রিবিউশন লাইন 11 কেভি অবলিক 400 ভোল্ট। এই যে আমরা বাসা বাড়িতে বা কলকারখানাতে যে আমরা 11 কেভি থেকে 400 ভোল্ট আনি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন লাইন। ডিস্ট্রিবিউশন লাইনে ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজকে কমিয়ে গ্রাহকের প্রয়োজন মানে আমরা রূপান্তর করা যায়। 4 নম্বর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ব্যবহৃত মেশিনারি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা কাজে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। 5 নাম্বার বৈদ্যুতিক কমিউনিকেশন সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। 6 নাম্বার রেডিও, টেলিভিশন, ট্যাপ রেকর্ডার, ভিসিআর ইত্যাদিতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আমরা যে মোবাইল চার্জার ব্যবহার করি সেখানেও কিন্তু ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে। 7 নাম্বার বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন পরিমাপক যন্ত্রপাতি ও প্রোটেকশন যন্ত্রপাতির জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়। 8 নাম্বার টেলিফোন ও কন্ট্রোল সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। 9 নাম্বার ব্যাটারি চার্জিং সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তাহলে ব্যাপক ব্যবহার আমরা আলাপ করলাম। ট্রান্সফরমারের কার্যপ্রণালী দেখো, ট্রান্সফরমারের কার্যপ্রণালী এই যে আমরা ফ্লাক্সটা হচ্ছে দেখো, ট্রান্সফরমারে আমি এই সাইডে যদি আমি ভোল্টেজ দেই, এই যে প্রাইমারি ভোল্টেজ এসি ভোল্টেজ দিলাম, তাহলে এখানে একটা অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হবে এই কয়েলের মধ্যে দিয়ে। ফলে এখানে একটা পরিবর্তনশীল ফ্লাক্স অর্থাৎ অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। এটাকে এই যে আমরা বলছি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্স পরিবর্তনশীল যেহেতু এসি কারেন্ট, তাহলে এই ফ্লাক্স যখন এই কয়েল থেকে একই কোরের মধ্যে দিয়ে দুইটা ফ্লাক্স আছে, দুইটা কয়েল আছে, তাহলে এই ফ্লাক্সটা এখানে সীমাবদ্ধ না থেকে যখন এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কর্তন করবে তখন এখানে একটা ভোল্টেজ আবিষ্ট হবে। এটা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী। অর্থাৎ
এখানে একটা চুম্বক তৈরি হবে, কারেন্ট দিলে কয়েলের মধ্যে চুম্বক তৈরি হবে, অর্থাৎ একটা ভোল্টেজ তৈরি হবে। এর জন্য একটা কারেন্টের পরিবর্তনশীল কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্স যখন সেকেন্ডারি কন্ডাক্টরকে কর্তন করবে তখন এই সেকেন্ডারি একটা আবিষ্ট ভোল্টেজ তৈরি হবে। তাহলে এইভাবে আমার ট্রান্সফরমারের কাজ করে, অর্থাৎ এক বর্তনীতে সাপ্লাই দেওয়া হলো, আরেক বর্তনীতে আমার ভোল্টেজ আবিষ্ট হলো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ট্রান্সফরমারের কার্যাবলীর ব্যাখ্যা। ট্রান্সফরমারের ইএমএফ এর সমীকরণ দেখো, এই ইএমএফ সমীকরণের জন্য আমরা একটা ট্রান্সফরমারের চিত্রাঙ্কন করেছি এবং একটা সাইন ওয়েভ এর চিত্রাঙ্কন করেছি। সাইন ওয়েভটা আমরা ভালোভাবে খেয়াল করি যে একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, এখানে জিরো পজিশন, আর এটাকে আমি ফ্লাক্স বুঝাচ্ছি, ফ্লাক্সের পরিবর্তন। এখান থেকে এই যে একটা সাইন ওয়েভ তৈরি করেছে, একটা সাইন ওয়েভ মানে 180 ডিগ্রি, তাহলে এখান শুরু করে এখানে হলো 2 পাই মানে হলো 360 ডিগ্রি। তাহলে একটা সাইকেল মানে 360 ডিগ্রি মানে 2 পাই। তাহলে এতটুকু হবে কি, এখান থেকে এতটুকু হবে অবশ্যই পাই মানে 180 ডিগ্রি, আর এখান থেকে আরো অর্ধেক হবে কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে আমার একটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে সেটা হলো টি। আমরা জানি টি সূত্র হলো 1/f। তাহলে এতটুকু কি হবে, এতটুকু হবে অর্ধেক, তাহলে 1/2f। আর এখান থেকে এতটুকু হবে আরো অর্ধেক, তাহলে 1/4f। তাহলে সময় যখন 1/4f সেকেন্ড হবে তখন আমার সর্বোচ্চ ফ্লাক্স পাওয়া যাবে, অর্থাৎ 90 ডিগ্রিতে আমার সর্বোচ্চ ফ্লাক্স পাওয়া যাবে। তাহলে আমি চিত্র অনুযায়ী আমি খেয়াল করি যে ভিপি কে সাইন ওয়েভ ধরা হয়েছে, মিউচুয়াল ফ্লাক্স φm, তারপরে সাইন ওয়েভ অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ ভোল্টেজের সাপেক্ষে মিউচুয়াল ফ্লাক্সটা সাইন ওয়েভ অনুযায়ী পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় আবিষ্ট ভোল্টেজ ইপি, এই যে ইপি ইএস সাইন ফাংশন অনুযায়ী পরিবর্তন হবে, ফলে কয়েলের আবিষ্ট ভোল্টেজ ফ্যারাডের সূত্র অনুযায়ী হবে, অর্থাৎ কয়েলে যে এই যে আবিষ্ট ভোল্টেজ তৈরি হবে ইএস বা ভিএস আমরা যাই বলি, এটা ফ্যারাডের সূত্র অনুযায়ী হবে। ই এভারেজ আমরা ধরে নিলাম, ই এভারেজ মানে গড় ভোল্টেজ, আবিষ্ট এভারেজ ভোল্টেজ মানে গড় ভোল্টেজ, এই কয়েলে আবিষ্ট এভারেজ ভোল্টেজ। এন মানে হলো প্যাচ সংখ্যা, আমরা ধরে নিলাম এন হলো প্যাচ সংখ্যা, আর φm হলো মিউচুয়াল ফ্লাক্স, সর্বোচ্চ মিউচুয়াল ফ্লাক্স, এটা রাখা হলো ওয়েবার। টি হলো সময়, ফ্লাক্স পরিবর্তনের সময়, এটা রাখা হলো সেকেন্ড। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, ফ্লাক্স শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছতে যে সময় লাগে সেটা হলো t = 1/4f সেকেন্ড। অর্থাৎ এই যে ফ্লাক্সের মানটা φm এর মানটা আমার সর্বোচ্চ মানে কখন পৌঁছবে, যখন সময় হবে t = 1/4f সেকেন্ড। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন ফ্যারাডের সূত্র কি বলেছে, ফ্যারাডের সূত্র অনুযায়ী গড় আবিষ্ট ভোল্টেজ E average = N × φm/t। এখানে ফ্যারাড বলছে যে আবিষ্ট ভোল্টেজ যে তৈরি হবে সেটা হবে প্যাচ সংখ্যা এবং মিউচুয়াল ফ্লাক্সের গুণফল, অর্থাৎ আমার একটা কয়েলে ভোল্টেজ যে আবিষ্ট হবে এটা হলো প্যাচ সংখ্যা এবং মিউচুয়াল ফ্লাক্সের গুণফল বাই টি সময়, অর্থাৎ একক সময়ে ফ্লাক্স এবং প্যাচ সংখ্যা গুণফল। তাহলে এখান থেকে আমি টির মানটা যদি আমি বসিয়ে দেই, টি হলো 1/4f, এটাকে যদি আমি নিচের 4fটাকে উপরে নিয়ে আসি তাহলে হবে 4NF φm, এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে। তাহলে এভারেজ ভোল্টেজ পেলাম এটা। আবার আমরা ফর্ম ফ্যাক্টরের সূত্র জানি, E effective by E average = 1.11। তাহলে এখান থেকে E effective সমান এটার সাথে এটা বজ্রগুণন করে দিলাম। এখন E average এর মানটা এখান থেকে আমি বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম 4.44 NF φm। এটি হলো আমার কার্যকরী ভোল্টেজ, E effective মানে কার্যকরী ভোল্টেজ। তাহলে এটাকে আমি স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরে নিলাম যে E = 4.44 NF φm ভোল্ট। এটা হলো ট্রান্সফরমারের সাধারণ ভোল্টেজের সমীকরণ।
এখন যদি বলে প্রাইমারিতে আবিষ্ট ভোল্টেজের সমীকরণ কি হবে, তাহলে ইপি ইজিক্যাল টু এই টার্মটা হবে প্রাইমারি প্যাচ সংখ্যা, এটিতে শুধু চেঞ্জ হবে আর সব ঠিক আছে। যদি বলে সেকেন্ডারিতে আবিষ্ট ভোল্টেজের সমীকরণ কি হবে, তখন এই প্যাচ সংখ্যা এন না হয়ে হবে এনএস, সেকেন্ডারি প্যাচ সংখ্যা। তাহলে এটা হলো সেকেন্ডারি সাইডে আবিষ্ট ভোল্টেজের সমীকরণ। তোমাকে যদি বলে ট্রান্সফরমারের আবিষ্ট ইএমএফ এর সমীকরণ নির্ণয় করো, তাহলে এই লাইন পর্যন্ত দিলেই আমার হয়ে যাবে। যদি বলে প্রাইমারিতে আবিষ্ট ভোল্টেজের সমীকরণ, তাহলে একটা লাইন দিতে হবে। আর যদি বলে সেকেন্ডারি, তাহলে এই প্রাইমারিতে না দিয়ে সেকেন্ডারিটা দিলেই হয়ে যাবে। ওকে, এখন রেশিও, ট্রান্সফরমেশন রেশিওর সম্পর্কের ব্যাখ্যা, রেশিওর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখে নেব। তাহলে আমরা একটু আগে দেখে নিলাম যে আমরা জানি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে আবিষ্ট ভোল্টেজের সমীকরণ, তাহলে ইপি ইজিক্যাল টু 4.44 NPF/m। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আবিষ্ট ভোল্টেজের সমীকরণ এটা পেলাম, এটা দিলাম 1 নং সমীকরণ, এটা দিলাম 2 নং সমীকরণ। তাহলে 1/2 অর্থাৎ 1 এবং 2 নং সমীকরণ যদি ভাগ করি, তাহলে 1 নং এ আছে বাম সাইডে ইপি ভাগ 2 নং এ বাম সাইডে আছে ইএস ভাগ, আর এটা এটা ডাইন সাইডেরটা ডিভাইডেড ডাইন সাইডেরটা ভাগ করলাম, তাহলে এখানে কিছু অংশ বাদ গিয়ে আমার থাকে NP/NS। এটা আমরা বুঝতে পেরেছি। 4.44 বাদ যাচ্ছে, FF বাদ যাচ্ছে, 5M বাদ যাচ্ছে, তাহলে আমার থাকতেছে NP/NS। আমরা জানি ট্রান্সফরমারের উভয় সাইডে পাওয়ার সমান। আমরা ট্রান্সফরমার সংজ্ঞায় দেখেছি যে উভয় সাইডে পাওয়ার কিন্তু সমান থাকে। তাহলে প্রাইমারি পাওয়ার ইকুয়াল টু সেকেন্ডারি পাওয়ার সমান লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে চাই, তাহলে ইপি/ইএস টা যদি এদিকে নিয়ে আসি, ইপি/ইএস হবে, আর এই পাশে আইএস টা আইএস থাক, আইপি টা সেটা নিয়ে আসলে ডিভাইডেড আইপি। এটা হলো 4 নং সমীকরণ। এখন আমরা যদি বলি 3 ও 4 নং সমীকরণ যদি একত্রে করে দেই, 3 ও 4 নং সমীকরণকে একত্রে করে দেই, তাহলে আমরা কি পাই, যে ইপি/ইএস সমান NP/NS লিখে ফেললাম। আর ইপি/ইএস যেহেতু IS/IP লিখেছি, তাহলে এটা সমান IS/IP লিখতে পারি, এবং প্রত্যেকটা কে আমি এ ধরে নিলাম। এই এ হলো ট্রান্সফরমেশন রেশিও। তাহলে এই যে সম্পর্কটা, এইটি হলো ট্রান্সফরমেশন রেশিওর সম্পর্ক। যদি প্রমাণ আসে যে ট্রান্সফরমেশন রেশিওর সম্পর্ক নির্ণয় করো, তাহলে আমরা এই পর্যন্ত দিয়ে দিব। এখানে কিছু নোট করেছি, দেখো ভোল্টেজ রেশিও কাকে বলে। যদি তোমাকে বলে ভোল্টেজ রেশিও কাকে বলে, তাহলে এই সংজ্ঞাটা দেবে যে ভোল্টেজের সাথে ভোল্টেজের যে অনুপাত, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজের সাথে সেকেন্ডারি ভোল্টেজের অনুপাত, এটাকে বলা হয় ভোল্টেজ রেশিও। যদি তোমাকে বলে কারেন্ট রেশিও কোনটা, এই যে, তাহলে এটা, তাহলে আমরা বলতে পারি এখানে কিন্তু উল্টা, সেকেন্ডারি কারেন্ট এবং প্রাইমারি কারেন্টের অনুপাত। সেকেন্ডারি কারেন্ট কিন্তু উপরে, এটা খেয়াল করো। তাহলে সেকেন্ডারি কারেন্ট এবং প্রাইমারি কারেন্টের অনুপাতকে কারেন্ট রেশিও বলে। যদি বলে টার্ন রেশিও কাকে বলে, তাহলে এই যে হলো টার্ন রেশিও, দেখো প্রাইমারি প্যাচ সংখ্যা এবং সেকেন্ডারি প্যাচ সংখ্যার অনুপাতকে টার্ন রেশিও বলে, এটাকে বলা হয় টার্ন রেশিও। বুঝতে পেরেছো কি? ওকে, এখন ট্রান্সফরমারের বিভিন্ন অপচয়ের তালিকা। তাহলে আমাকে বলছে 2 রকমের লস হয়, অর্থাৎ অপচয় হয়। একটা হলো কোর লস বা আয়রন লস, আর একটা হলো কপার লস বা I²R লস। কপার লস সূত্র কি I²R। কোর লস বা আয়রন লস 2 প্রকার, একটা হলো এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস। তাহলে কোর লস 2 প্রকার, একটা হলো এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস। তাহলে আমরা জেনে নিলাম কোর লস এবং কপার লসের প্রভাব। দেখো কোর লসের প্রভাব কি, কোর লসের প্রভাব হলো পাওয়ার ফ্যাক্টরের প্রভাবটা কি, কোর লস পাওয়ার ফ্যাক্টরের সাথে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কোর লসটা পাওয়ার ফ্যাক্টরের সাথে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কোর লস বাড়লে পাওয়ার ফ্যাক্টরের মান বেড়ে যাবে। বুঝতে পেরেছো কি? 2 নম্বর বলছে যে ভোল্টেজের সাথে কি কোর লস ভোল্টেজের বর্গানুপাতে পরিবর্তিত হয়। কোর লসটা পাওয়ার লসের বর্গানুপাতে পরিবর্তিত হয়। ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে কোর লসও বৃদ্ধি পায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে কোর লসও সমানুপাতিক সম্পর্ক। আর কপার লস দেখো, লোডের উপর কপার লস নির্ভরশীল, অর্থাৎ লোড বাড়লে কপার লস বাড়বে, আর লোড কমলে কপার লস কমে যাবে। তাহলে লোড বাড়লে কপার লস বাড়বে, লোড কমলে কপার লস কমবে। পাওয়ার ফ্যাক্টর, কপার লস, পাওয়ার ফ্যাক্টর সাথে কি বলছে, পাওয়ার ফ্যাক্টর কপার লস পাওয়ার ফ্যাক্টরের উল্টা অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ কপার লস পাওয়ার ফ্যাক্টরের সাথে উল্টা অনুপাতিক, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে। ভোল্টেজ, কোর লস ভোল্টেজের বর্গানুপাতে পরিবর্তিত হবে আগেরটার মতো, অর্থাৎ কোর লস কপার লস এবং কোর লস একই ঘটনা ঘটতেছে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপর কপার লস নির্ভর করে না, আর ওখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে কোর লস বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমরা এই চ্যাপ্টারে কিছু সূত্র পেয়ে গেলাম। ইপি ইজিক্যাল টু 4.44 এনপি 5 এফ ইএস সমান এই সূত্র পেলাম, এবং রেশিওর সম্পর্ক ট্রান্সফরমেশন রেশিওর এই সূত্র পেলাম। আর একটা সূত্র আমি লিখে রাখলাম, এটা অঙ্ক করার সময় লাগবে। প্রাইমারি কারেন্ট আমরা কিভাবে বের করব, যদি কেভিএ দেওয়া থাকে তাহলে কেভিএ ইনটু 1000 বাই ইপি, অর্থাৎ প্রাইমারি কারেন্ট বের করতে গেলে প্রাইমারি ভোল্টেজ দ্বারা ভাগ করে নেব। সেকেন্ডারি কারেন্ট হবে কি একই রকম, কেভিএ ইনটু 1000 বাই ইএস সেকেন্ডারি ভোল্টেজ, আর 5 এর সূত্র বিএম ইনটু এ, মানে ফ্লাক্স ডেনসিটি এবং এটা হলো ক্ষেত্রফল, ফ্লাক্স ডেনসিটি এবং ক্ষেত্রফল, এই দুটো গুণ করলে আমরা ফ্লাক্স এর মান পাবো। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনের সমীকরণের ব্যাখ্যা, এটা আমরা ভালোভাবে শিখব। তাহলে ভোল্টেজের সমীকরণ, অর্থাৎ ভোল্টেজ রেগুলেশন, নো লোড ভোল্টেজ রেগুলেশন, নো লোড ভোল্টেজ সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা রেজিস্টিভ লোড, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইন্ডাকটিভ লোড, আর লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটিভ লোড। তাহলে ভোল্টেজ রেগুলেশনের মান বের করতে গেলে আমার নো লোডটা খুব ইম্পর্টেন্ট। এই নো লোড আমরা তিনটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর। বলতে পারে রেজিস্টিভ লোডের নো লোড ভোল্টেজের সমীকরণ নির্ণয় করা, বা ইন্ডাকটিভ লোড রেজিস্টিভ লোডও বলতে পারে, বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরও বলতে পারে, একই জিনিস। তাহলে আমরা একটা দেখে নেই, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অথবা রেজিস্টিভ লোডে নো লোড ভোল্টেজের সমীকরণ লেখো এবং ইহা হতে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করো। দেখো আমি এই যে চিত্রটা এঁকেছি, এটা হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে, মানে আমার ভেক্টর চিত্র। তাহলে আমরা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, এবং এখানে যে বিন্দুটা, এই বিন্দুটাকে এ ধরেছি, এবং এই যে এই কারেন্টটাকে, রেফারেন্সটাকে আমরা আইএস সেকেন্ডারি কারেন্ট নির্ণয় করছি, আমরা সেকেন্ডারি সাইডের তুলনা করেছি। এই কারেন্টটা আমি ধরে নিলাম সেকেন্ডারি কারেন্ট। তাহলে সেকেন্ডারি কারেন্ট যেদিকে যাবে সেদিকে আমি যে ভোল্টেজটা ধরলাম ফুল লোড ভোল্টেজ অথবা সেকেন্ডারি ভোল্টেজ, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ এবং সেকেন্ডারি কারেন্ট একই লাইনে আছে, এইটাই হলো আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল নাই। ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ এবং সেকেন্ডারি কারেন্টের কোনো অ্যাঙ্গেল নাই, এটি হলো রেজিস্টিভ লোড, এটি হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। দেখো তাহলে এই অংশটা, এই লাল অংশটাকে ধরেছি আমি ফুল লোড ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ, একই কথা। আর সেকেন্ডারি কারেন্ট যেখানে যেই লাইনে চলছে তার ইনফিনিটি হবে সেকেন্ডারি সাইডের রেজিস্টিভ ড্রপ। দেখো রেজিস্টিভ ড্রপের সূত্র কি, সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে এই যে সবুজ কালারটা, এটা বলছি সেকেন্ডারি সাইডের রেজিস্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি উপরে থাকে ইন্ডাকটিভ ড্রপ। তাহলে ইন্ডাকটিভ ড্রপের সূত্র আমরা জানি যে সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ ইন্ডাকটিভ ড্রপটা রেজিস্টিভ ড্রপের 90 ডিগ্রি উপরে হয়, ধরে নিলাম এই পর্যন্ত। তাহলে রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপের এই দুইটার ভেক্টরিক্যাল যোগফল, এই যে কালো দাগটা, এটা হলো
ইম্পিডেন্স ড্রপ আইএস জেড ই ডাবল প্রাইম, এটাকে সব ডাবল প্রাইম ধরেছে কারণ সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্স, সেকেন্ডারি সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সেকেন্ডারি সমতুল্য ইম্পিডেন্স। তাহলে এটা হলো রেজিস্টিভ ড্রপ, এটা হলো ইন্ডাকটিভ ড্রপ, আর এই কালোটা হলো ইম্পিডেন্স ড্রপ। এখন যে বিন্দুতে মিলিত হয়েছে সেখান থেকে এই যে মূল বিন্দু এটার সাথে যোগ করে দিলাম, এটা হলো নো লোড ভোল্টেজ। এই চিত্রটা তুমি যদি আঁকতে পারো তাহলে তোমার প্রমাণটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখন চিত্রে কি দেখতে পাচ্ছি, ফুল লোড ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ ফুল লোড ভোল্টেজটা কি ধরেছি আমি এবি, এবি সমান ভি ফুল লোড অথবা সেকেন্ডারি ভোল্টেজ। আর রেজিস্টিভ ড্রপ কোনটা দেখো, বিসি, বিসি, এই বিসি রেজিস্টিভ ড্রপের মান কত, আইএস আর ই ডাবল প্রাইম। রিঅ্যাক্টিভ ড্রপ কত, ডিসি, দেখো খেয়াল করো, এর মান হলো আইএস এ ডাবল প্রাইম, এটা ই দ্বারা বোঝানো হয়েছে সমতুল্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইম্পিডেন্স ড্রপটা কি দেখানো হয়েছে দেখো, বিডি, খেয়াল করো, আইএস জেড ই ডাবল প্রাইম। আর নো লোড ভোল্টেজটা ধরা হয়েছে এডি, এডি হলো নো লোড ভোল্টেজ ভিএনএল। তাহলে এই চিত্র হতে কোন চিত্র, এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ না, দেখো তো এ সি ডি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অন্য বাহু দুটো স্কয়ার যোগফল। এটাকে আমরা এসির পরিবর্তে লিখতে পারি কিনা দেখো তো, এ বি প্লাস বিসি। ওকে, এখন এই পাশে বর্গ উঠে দিলাম, তাহলে এই পাশে বর্গমূল। ওকে, এখন এ বির পরিবর্তে মান লিখছি, এ বির পরিবর্তে কি লিখেছি, ভিএফ এর ফুল লোড ভোল্টেজ। বিসির পরিবর্তে আমি মান লিখছি রেজিস্টিভ ড্রপ, ক্লিয়ার কি, প্লাস সিডির পরিবর্তে নাম লিখছি, সিডির পরিবর্তে কি ইন্ডাকটিভ ড্রপ। দেখো তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হলো নো লোড ভোল্টেজের সমীকরণ। কার নো লোড ভোল্টেজ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের নো লোড ভোল্টেজের সমীকরণ। তাহলে চিত্রটা কিভাবে আঁকবো, আগে আমি সেকেন্ডারি কারেন্টটা ধরবো, এখানে একটু অংশ আমি ফুল লোড ভোল্টেজ ধরবো, তারপর ফুল লোড ভোল্টেজ যেখানে শেষ হয়েছে তার পাশে আরেকটু অংশ ধরবো রেজিস্টিভ ড্রপ। এই সব একই লাইনে হবে, অর্থাৎ কারেন্টের যেদিকে যাচ্ছে সেদিকেই হবে। রেজিস্টিভ ড্রপ যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি উপরে থাকবে ইন্ডাকটিভ ড্রপ। এখন এই রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপের ভেক্টরিক্যাল যোগফল হবে ইম্পিডেন্স ড্রপ। আর এই যে শেষ মানানদের সাথে মূল বিন্দু যোগ করে দিলাম, এটা হলো নো লোড ভোল্টেজ। তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই প্রমাণটা নো লোড ভোল্টেজের মানটা আমরা বের করলাম। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের নো লোড ভোল্টেজের সমীকরণ বের করলাম। এখন বলছে ভোল্টেজ রেগুলেশন কত, তাহলে ভোল্টেজ রেগুলেশন, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন সূত্র হলো নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড ফুল লোড ভোল্টেজের অনুপাত। তাহলে এটা আমরা ভোল্টেজ রেগুলেশনের সূত্র গুণন 100 দিয়েছি যেহেতু পার্সেন্টেজ। তাহলে নো লোড ভোল্টেজের সমীকরণ তুমি যদি বের করতে পারো তাহলে ভোল্টেজ রেগুলেশন শুধু একটা লাইন লিখে দিবা। ওকে, এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইন্ডাকটিভ লোডের ভোল্টেজ রেগুলেশনের মান বের করব। দেখো এখন আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইন্ডাকটিভ লোডে ভোল্টেজ রেগুলেশনের মানটা বের করব। তাহলে আমরা কিভাবে করব আমরা দেখে নেই, আমরা কিভাবে এটা কি করব। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড, তাহলে আমরা ল্যাগিংটা কিভাবে করব, দেখো এটাকে আমি আইএস ধরে নিলাম, আইএস ধরে নিলাম, তাহলে ফুল লোড ভোল্টেজটা উপরে দিয়ে দিলাম, এই যে ফুল লোড ভোল্টেজ, এই যে লাল দাগটা এটাকে আমি ফুল লোড ভোল্টেজ দিলাম এই, অর্থাৎ এটা যদি আমি সেকেন্ডারি ভোল্টেজ ধরি তাহলে কারেন্টটা নিচে না, তাহলে এই থিটা ডিগ্রি নিচে, এটাই হলো ল্যাগিং, অর্থাৎ কারেন্টটা নিচে, খেয়াল করো। তাহলে এই লালটা ধরলাম হলো ফুল লোড ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ, আর এটাকে ধরলাম সেকেন্ডারি কারেন্ট। তাহলে ভোল্টেজ হচ্ছে কারেন্টটা পিছনে, তাহলে ল্যাগিং, এই থিটা ডিগ্রি ল্যাগিং, এটাই শুধু আমার বুঝতে হবে। তাহলে দেখো ফুল লোড ভোল্টেজ যেখানে শেষ হয়েছে, কারেন্ট যেভাবে চলছে, কারেন্ট তো আনুভূমিক ভাবে চলছে, তাহলে কারেন্ট যেভাবে চলছে সেটা হলো রেজিস্টিভ ড্রপ। রেজিস্টিভ ড্রপ সবসময় কারেন্টের ইন ফেজে হবে, কারেন্ট যেদিকে যাবে সেদিকে। আমি ধরে নিলাম এই অংশটা, সবুজ অংশটা
রেজিস্টিভ ড্রপ। এখন রেজিস্টিভ ড্রপ যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি উপরে থাকবে এই লাল দাগটা, এটা হলো ইন্ডাকটিভ ড্রপ। তাহলে এই রেজিস্টিভ ড্রপ, এই ইন্ডাকটিভ ড্রপ, এটার ভেক্টরিক্যাল যোগফল হয়েছে এটা, এই যে সবুজটা এটা হলো ইম্পিডেন্স ড্রপ, এই বেগুনিটা। এখন ইম্পিডেন্স ড্রপ যেখানে শেষ হয়েছে তার থেকে মূল বিন্দু যোগ করে দিলাম, এটাই হলো নো লোড ভোল্টেজ। এখন মজার ব্যাপার হলো যে এটাকে বর্ধিত করে দিলাম আর এই অংশটাকে বর্ধিত করে দিলাম এবং নাম দিয়ে দিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, নাম দিয়ে দিলাম। তাহলে দেখো চিত্রে আমাকে কি বলেছে, ফুল লোড ভোল্টেজ এই না, এই ফুল লোড ভোল্টেজ দেখো এই রেজিস্টিভ ড্রপ মানে ইডি কিনা, দেখো ইডি সমান এই যে রেজিস্টিভ ড্রপ, রিঅ্যাক্টিভ ড্রপ সমান এফডি কিনা খেয়াল করো, রিঅ্যাক্টিভ ড্রপ এফডি। ওকে, ইম্পিডেন্স ড্রপ কি ইএফ না? ওকে, নো লোড ভোল্টেজ মানে কি এএফ কিনা, দেখো নো লোড ভোল্টেজ এএফ। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বিসির সমান ও সমান্তরাল হলো ইডি। দেখো এই বিসির সমান হলো ইডি, সমান এবং সমান্তরাল, অর্থাৎ ও যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে। তাহলে বিসির সমান্তরাল হলো ইডি, সমান এবং সমান্তরাল, এটা খেয়াল করব। এবং বিই, দেখো এই বিই সমান এবং সমান্তরাল হলো সিডি, এই বিই সমান এবং সমান্তরাল হলো সিডি। ওকে, এখন আমরা ত্রিভুজ হতে পাই এসিএফ, দেখো এসিএফ, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই, পিথাগোরাস সূত্র অনুসারে আমরা লিখতে পারি না এএফ স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, লিখতে পারি। তাহলে এসির পরিবর্তে কি লিখতে পারি, এসির পরিবর্তে খেয়াল করো, এসির পরিবর্তে এবি প্লাস লিখতে পারি, আর সিএফ এর পরিবর্তে কি লিখতে পারি, সিডি প্লাস ডিএফ লিখতে পারি। এখন বর্গটা উঠে দিলাম, তাহলে বর্গমূল। এখন এবির পরিবর্তে মান বসিয়ে দিলাম, এবির মান কি বসিয়েছি, বিএফএল cos θ, দেখো এবি, এবি। এখন এই ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, এই ত্রিভুজের মধ্যে একটা কোণ আছে থিটা, তাহলে এটা হলো ভূমি, তাহলে ভূমি, ভূমি মানে কি cos θ, আর এটার সাপেক্ষে এটার মান আছে, তাহলে ভিএফএল cos θ। তাহলে এবির পরিবর্তে আমি কি লিখতে পারি, ভিএফএল cos θ। আর বিসির মান কত, দেখো বিসির মান, বিসি আর ইডি কি এক জিনিস না, তাহলে ইডির মান হলো আইএস আর ই ডাবল প্রাইম, তাহলে বিসি আর ইডি একই জিনিস, তাহলে ইডির মানটা বসিয়ে দিলাম। আবার সিডির পরিবর্তে কি লিখতে পারি, দেখো সিডি, এই সিডি আর বিই তো একই জিনিস, তাহলে এটা হলো উলম্ব উপাদান, তাহলে সাইন থিটা, তাহলে ভিএফএল সাইন থিটা। তাহলে সিডির পরিবর্তে কি লিখতে পারি, ভিএফএল সাইন থিটা। আর ডিএফ, দেখো ডিএফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ডিএফ, এই যে ডিএফ, ডিএফ মানে আইএস এক্সি ডাবল প্রাইম। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হলো নো লোড, এএফ এর পরিবর্তে কি ভি নো লোড ভোল্টেজ, তাহলে এই যে ভোল্টেজটা পেলাম এটা হলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের ভোল্টেজ রেগুলেশনের সমীকরণ। তাহলে এখান থেকে এখানে হলো নো লোড ভোল্টেজের সমীকরণ পেয়ে গেলাম। আর নো লোড ভোল্টেজের সমীকরণ পেয়ে গেলে ভোল্টেজ রেগুলেশন ওই সূত্র বসিয়ে দেব, আমার হয়ে যাবে। এখন লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটিভ লোডের নো লোড ভোল্টেজের সমীকরণ নির্ণয় করব। দেখো ক্যাপাসিটিভ লোড, তাহলে এই লালটাকে যদি আমি ফুল লোড ভোল্টেজ ধরি, তাহলে কারেন্টটা কি থাকবে, আগে থাকবে, উপরে থাকবে। তাহলে এই যে থিটা ডিগ্রির উপরে এই যে ব্লু কালারটা, এটাকে আমি ধরলাম সেকেন্ডারি কারেন্ট, তাহলে এটা সেকেন্ডারি ভোল্টেজ বা ফুল লোড ভোল্টেজ। এখন এই যে থিটা ডিগ্রির উপরে এই যে আইএস কারেন্টটা উপরে আছে, তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ ক্যাপাসিটিভ লোড। এখন ফুল লোড ভোল্টেজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কারেন্টের সমান্তরাল এটা হলো রেজিস্টিভ ড্রপ, রেজিস্টিভ ড্রপ যেখানে শেষ হয়েছে তার 90 ডিগ্রি উপরে থাকবে রিঅ্যাক্টিভ ড্রপ। এই রেজিস্টিভ ড্রপ, এই রিঅ্যাক্টিভ ড্রপ এর ভেক্টরিক্যাল যোগফল হলো এই লাইনটা হলো ইম্পিডেন্স ড্রপ। ইম্পিডেন্স ড্রপ যেখানে শেষ হয়েছে তার সাথে এই মূল বিন্দুর সাথে যোগ করে দেই, এটা হবে নো লোড ভোল্টেজ। তাহলে নো লোড ভোল্টেজ কোনটা, এএফ, ক্লিয়ার? ওকে, এখন কি করলাম, এটাকে বর্ধিত করে দিলাম এফডি, আর সিডির সমান্তরালে বিই এঁকে নিলাম। এখন আমি চিত্রে কি দেখতে পাচ্ছি, দেখো এবি মানে ফুল লোড ভোল্টেজ, দেখো ক্লিয়ার কিনা? ওকে, রেজিস্টিভ ড্রপ মানে বিসি কিনা, দেখো রেজিস্টিভ ড্রপ বিসি,
রিঅ্যাক্টিভ ড্রপ মানে এফসি কিনা দেখো খেয়াল করো, ইম্পিডেন্স ড্রপ মানে বিএফ কিনা দেখো খেয়াল করো, নো লোড ভোল্টেজ এএফ, দেখো নো লোড ভোল্টেজ মানে এএফ কিনা। ওকে, আর এখানে আগেরটার মতো বিসির সমান সমান্তরাল হলো ইডি, দেখো বিসি আর ইডি সমান এবং সমান্তরাল। আবার এফ বি, দেখো এফ বি না সরি ইবি, ইবি সমান ও সমান্তরাল হলো ডিসি, খেয়াল করো ইবি সমান ও সমান্তরাল হলো ডিসি। তাহলে এ ডি এফ সমকোণী ত্রিভুজ হতে পায় কোনটা, এ ডি এফ, এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে পায়। আমি লিখতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এফ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। এখন এডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এই প্লাস ইডি, খেয়াল করো। আর ডিএফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সিডি মাইনাস সিএফ, অর্থাৎ এই সিডি থেকে এই সিএফ বাদ দিলে আমার ডিএফই থাকে, তাহলে ডিএফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সিডি মাইনাস সিএফ। ওকে, এখন এটাকে বর্গমূল উঠিয়ে দিলাম, এটাকে বর্গ করে দিলাম, তাহলে এএফ এর পরিবর্তে নো লোড ভোল্টেজ এই খেয়াল করো এই, এটা মানে আনুভূমিক উপাদান, তাহলে কি লিখতে পারি ভিএফএল cos θ। ভিএফএল এই ত্রিভুজের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, এই যে ত্রিভুজ এ ই বি এই ত্রিভুজের সাপেক্ষে, তাহলে এইটা কি ভূমি, তাহলে ভূমি হবে এই ভিএফএল এর সাপেক্ষে কি হবে, তাহলে ভিএফএল cos θ। এখন ইডি, এখন কি ইডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো ইডি আর বিসি তো একই জিনিস, তাহলে এটা রেজিস্টিভ ড্রপ, ইডি আর হলো বিসি একই জিনিস। আর সিডির পরিবর্তে কি লিখতে পারি, দেখো সিডি, এই সিডি আর বিই তো একই জিনিস, তাহলে এটা উলম্ব উপাদান, তাহলে ভিএফএল sin θ মাইনাস এ মাইনাস। আর সিএফ এর পরিবর্তে কি লিখলাম, এই যে সিএফ মানে ইন্ডাকটিভ ড্রপ। তাহলে এটাই হলো নো লোড ভোল্টেজের সমীকরণ লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে। তাহলে এখন এই ভোল্টেজ রেগুলেশনের সূত্র বের করে দিলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে ভোল্টেজ রেগুলেশনের মান নেগেটিভ হবে, অর্থাৎ এই ভোল্টেজ রেগুলেশনের মান লিডিং পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে নেগেটিভ হবে, কেন, এই মাইনাসের কারণে। ওকে, তাহলে পাঠ মূল্যায়ন আমরা কি শিখতে পারলাম, এক নাম্বার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কত প্রকার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার, একটা কারেন্ট ট্রান্সফরমার একটা পটেনশিয়াল ট্রান্সফরমার। দুই নাম্বার কারেন্ট রেশিও কি, কারেন্ট রেশিও হলো আইএস বাই আইপি। তিন নাম্বার ট্রান্সফরমারের আবিষ্ট ভোল্টেজের সমীকরণ কি, এই যে ES is equal to 4.44 NS F5M ভোল্ট। চার নাম্বার ট্রান্সফরমারের প্রাইমারি পাওয়ার 15 ওয়াট হলে সেকেন্ডারি পাওয়ার কত হবে, একই হবে যেহেতু পাওয়ার সমান থাকে। পাঁচ নাম্বার ট্রান্সফরমারের কোর লস কত প্রকার ও কি কি, কোর লস দুই প্রকার, এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস। ফর্ম ফ্যাক্টর কি, ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই ইফেক্টিভ বাই ই এভারেজ, এর মান হলো 1.11। বাড়ির কাজ তোমাদের এই কটা বাড়ির কাজ দিলাম, তোমরা আগামী ক্লাসে নির্ধারিত টিচারকে দেখাবা এবং তিনি মূল্যায়ন করবে। বাড়ির কাজ ট্রান্সফরমার সংখ্যা, ট্রান্সফরমার করে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা প্রশ্ন দেওয়া হলো বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ করে রাখবে। আগামী ক্লাসে আলোচ্য বিষয় অষ্টম অধ্যায় ট্রান্সফরমারের কার্যনীতি এবং নবম অধ্যায় ডিসি মোটরের মূলনীতি। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ আমার সাথে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী ক্লাসে একই দিনে একই সময়ে তোমাদের উপস্থিতি কামনা করছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।